মিশরের দক্ষিণাঞ্চলে গির্জায় বোমা হামলা, নিহত অন্তত 21, আহত অর্ধশত। সিরীয় সরকারকে সব ধরনের সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা রাশিয়া ও ইরানের। প্রেসিডেন্ট আসাদের পদত্যাগ ছাড়া শান্তি ফেরানো অসম্ভব, মন্তব্য যুক্তরাষ্ট্রের। এবং তিস্তা সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব মমতার, যৌথ অন্যান্য নদীর পানি বণ্টনের বিষয়ে ভেবে দেখার পরামর্শ। প্রস্তাব অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন, মন্তব্য বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার। মিশরের দক্ষিণাঞ্চলের একটি গির্জায় বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 21 জন। এ হামলায় আহত হয়েছে অর্ধশতাধিক। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, রোববার মিশরের কায়রো থেকে 50 কিলোমিটার দূরে তান্তা শহরের একটি গির্জার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে কয়েকজন মারা যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে গেল বছরের ডিসেম্বরে একটি গির্জায় বোমা হামলায় নিহত হয়েছিল 25 জন। ওই হামলায় আহত হয়েছিল অন্তত 49 জন। সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী পরাজিত না হওয়া পর্যন্ত আসাদ সরকারকে সব ধরনের সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রাশিয়া ও ইরান। আর প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ ছাড়া সিরিয়ায় শান্তি ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। এরই মধ্যে শনিবার বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে বিমান হামলায় অন্তত 18 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হোমসের বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে শনিবার দামেস্কে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। এ সময় যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীরা বলেন, আসাদ সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানোর কোনো অধিকার নেই। ওই হামলার প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুল সহ কয়েকটি শহরেও বিক্ষোভ করেছে সে দেশের বিভিন্ন সংগঠন। যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলে মনে করছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্র রাসায়নিক হামলার অজুহাত দেখিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সিরিয়া দখলের ষড়যন্ত্র করছে। তাদের জেনে রাখা উচিত, এটা ইরাক নয়। যুক্তরাষ্ট্র যে অজুহাত দেখিয়ে ইরাক যুদ্ধ শুরু করেছিল, সিরিয়ার ক্ষেত্রেও একই পথে হাঁটছে তারা। 2014 সালে জাতিসংঘ পর্যবেক্ষক দলের উপস্থিতিতে সিরিয়ার সব ধরনের রাসায়নিক অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। অথচ মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তারা এর আগে রাসায়নিক হামলার অভিযোগে ইরাকে লাখ লাখ মানুষকে হত্যা করে পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এদিকে সিরীয় বিমান ঘাঁটিতে হামলার পর আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউস। শনিবার মুখপাত্র শন স্পাইসার বলেন, সিরিয়ায় হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকে একটি শক্ত বার্তা দিতে চেয়েছেন। অন্যদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, প্রেসিডেন্ট আসাদের পদত্যাগ ছাড়া সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব না। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে করেন আরো হামলার প্রয়োজন, তাহলে সেটাই করা হবে। আমরা আলোচনার মাধ্যমে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার কাজ করছিলাম, কিন্তু প্রেসিডেন্ট আসাদ সেই প্রক্রিয়া নষ্ট করে দিয়েছে। আসাদ ক্ষমতায় থাকা পর্যন্ত কোনো রাজনৈতিক সমাধান হবে না। এসবের মধ্যেই শনিবার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় নিহত হয় অন্তত 18 জন। এদের অধিকাংশই নারী ও শিশু। গেল সপ্তাহে ওই এলাকাতেই রাসায়নিক হামলা চালানো হয়েছিল। তবে সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীর পরাজয় না হওয়া পর্যন্ত আসাদ সরকারকে সব ধরনের সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া ও ইরান। এ বিষয়ে ইরানের সেনাপ্রধানের সঙ্গে রুশ সেনাপ্রধানের টেলিফোনে আলাপ হয়েছে বলেও জানানো হয়। একটি স্বাধীন দেশে অন্য দেশের সামরিক হামলা আগ্রাসনের শামিল বলেও মন্তব্য করেন তারা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের সিরিয়ায় সন্ত্রাসবাদ নিয়ে খেলছে। তাদের কারণে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের নিরাপত্তা আজ বিপন্ন বলেও মন্তব্য করেন তিনি। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে ফোন করে লাভরভ বলেন, ইদলিবের রাসায়নিক হামলার ব্যাপারে মিথ্যা দোষারোপ করা হচ্ছে। সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত 15 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে 3 শিশু রয়েছে বলে জানা গেছে। শনিবার রাক্কার পশ্চিমাঞ্চলীয় হুনেইদা এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে এ হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলায় নিহতদের সংখ্যা আরও বেশি বলে দাবি স্থানীয়দের। এর আগে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমা শহরেও বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে অন্তত 1 জন নিহত এবং 10 জন আহত হয় বলে জানায় পর্যবেক্ষণ সংস্থা। এদিকে সিরিয়ার হোমসে একটি বিমান ঘাঁটিতে শুক্রবারের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করেছে রাশিয়া। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ প্রতিনিধি ভ্লাদিমির সাফরনকভ। Russia is supposed to have removed all সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর দেশটির সরকারি বাহিনীর রাসায়নিক হামলার জেরে রাশিয়া সফরের পরিকল্পনা বাতিল করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। আগামী সোমবার মস্কো সফরে যাওয়ার কথা ছিল তার। শনিবার এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া পরিস্থিতির মৌলিক পরিবর্তন ঘটায় দেশটিতে একটি কার্যকর যুদ্ধবিরতির লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করাটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় আসাদ সরকারকে রাশিয়ার অব্যাহত সমর্থনেরও কড়া সমালোচনা করেন বরিস জনসন। একই সঙ্গে সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানে রাশিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। এদিকে ব্রিটিশ পররাষ্ট্র সফর বাতিল করলেও মস্কো সফরের পরিকল্পনা বহাল রেখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। G7 বৈঠকে যোগ দিতে সোমবার রাশিয়া সফরে যাবেন তিনি। ইরাকের পশ্চিম মসুলে আইএসের সঙ্গে যৌথ বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। নতুন কিছু এলাকায় সংঘর্ষ চলায় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন শিবিরে আশ্রয় নিচ্ছে। শনিবার মসুলের হাম্মাম আল আলিল শিবিরে শরণার্থীদের ভিড় করতে দেখা গেছে। আইএসের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ থেমে থেমে চললেও নিরাপত্তার শঙ্কায় প্রতিদিন 8 থেকে 9 হাজার মানুষ শিবিরটিতে আশ্রয় নিচ্ছে বলে জানা গেছে। এরই মধ্যে পশ্চিম মসুলের অধিকাংশ এলাকা আইএস মুক্ত হয়েছে, কিন্তু প্রয়োজনীয় খাবার ও জরুরি সাহায্যের অভাবে এসব এলাকা থেকেও মানুষ আশ্রয় শিবিরে ভিড় করছেন বলে জানান মানবাধিকার সংস্থার কর্মীরা। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আইএসকে নির্মূল করতে ইরাক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বলে শনিবার জানিয়েছে ইরাকি সরকার। আন্তর্জাতিক সময়ে আরও দেখবেন, কোরীয় উপদ্বীপে বিমানবাহী মার্কিন রণতরী মোতায়েন। পিয়ংইয়ং এর হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে জাপান। তিস্তা নদী বাদ দিয়ে পানি বণ্টনের প্রশ্নে বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে তিস্তায় যথেষ্ট পানি প্রবাহ নেই দাবি করে তোরসা, জলঢাকা ও ধরলা সহ উত্তরবঙ্গের কয়েকটি ছোট নদী দিয়ে পানি বণ্টনের বিষয়টি ভেবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। শনিবার রাতে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন মমতা। অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন নিয়ে বিগত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশের মধ্যে দর কষাকষি চললেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় এর কোনো কুল কিনারা হয়নি। 2015 সালের জুনে মমতার ঢাকা সফর সমস্যা সমাধানের আশা জাগানিয়া হয়ে দেখা দিলেও শুধু আশ্বাসের মধ্যেই শেষ হয় তা। যেটা আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, তিস্তা ওটা আমার উপর রাস্তা রাখুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফরের আগে সেদেশের গণমাধ্যমে তিস্তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রতিক্রিয়ায় ক্ষোভ ছাড়তেও দেখা যায় মমতাকে। আমি শুনেছি 25 মে নাকি বাংলাদেশে গিয়ে এগ্রিমেন্ট হবে তিস্তা নিয়ে। আমি জানি না, আমি শুনেছি, আমি কাগজে দেখেছি ওনারা আসছেন। আমি এখনো পর্যন্ত যখন আপনার এখানে স্টুডিওতে বসে আছি, আই ডু নট নো 1 2 3 4 আই ডোন্ট নো এনিথিং। শেষ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে শনিবার নয়াদিল্লিতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকে উঠে আসে বরাবরই ঝুলে থাকা তিস্তার পানি বণ্টনের বিষয়টি। এবার তিনি বললেন, তিস্তা নয় অন্যান্য ছোট নদীর পানি দিতে রাজি পশ্চিমবঙ্গ সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিকল্প প্রস্তাবের কথা জানান মমতা। তিস্তা নিয়ে একটু প্রবলেম আছে ঠিকই আমাদের, কারণ তিস্তা তো আমাদের লাইফ লাইন অফ দ্য নর্থ বেঙ্গল অলসো, লাইফ লাইন অফ দ্য নর্থ বেঙ্গল অলসো। এবং তিস্তার জল সত্যিই কমে গেছে, জল একদমই নেই, লিন পিরিয়ডে তো কিছু নেই। আমি নিজেও কদিন আগে দেখতে গিয়েছিলাম। তিস্তা যদি আমি দিতে নাও পারি সেটা ভাবার কারণ নেই। আমরা নিশ্চয়ই চাই বাংলাদেশ জল পাক, জল দিতে চাই, জল নিয়ে উৎসাহীও আমরা। আমি একটা বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বলেছি সবাইকে, দুই সরকারকেই। আমাদের কিছু ছোট ছোট নদী আছে যেগুলো কখনো জীবনে নাচার হয় এবং যেগুলো দিয়ে বাংলাদেশের একটা কানেকশনও আছে। সেখানে যদি আমরা দুটো দেশ স্টাডি করে কোনো ভায়াবিলিটি দেখতে পাই,
তাহলে কিছুটা কিছুটা আমরা শেয়ার করতে পারি। এই হিসেবে আমি 3-4টে নদীর নামও বলে গেছি, যেটা হচ্ছে একটা তোরসা, মানসাই, একটা ধানসাই, ধলোরা, ওই সমস্ত বলে। তিস্তা সমস্যার সমাধান করতে না পারায় বাংলাদেশের মানুষ যেন ভুল না বোঝে, সেজন্য পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে 1000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার প্রস্তাব দেন মমতা। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতা সফরের আমন্ত্রণ জানান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তিস্তা সমস্যার সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রস্তাব দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত নদীগুলোর পানি প্রবাহ না থাকায় তা কার্যকর কোনো ভূমিকা রাখবে না বলেও মন্তব্য করেন তারা। তিস্তার পানি ইস্যুতে দিল্লিকে কোনো ছাড় না দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। শনিবার নয়াদিল্লিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার বিকল্প হিসেবে জলঢাকা, তোরসা, ধানসিঁড়ি, মানসিঁড়ি নদীর পানি বন্টনের প্রস্তাব দেয়। মমতা এই 4টি জলাধারকে নদী বললেও এগুলোকে নদী বলতে রাজি নয় বাংলাদেশের বিশেষজ্ঞরা। এছাড়াও তিস্তা নদীর পাশ দিয়ে প্রবাহিত হলেও এগুলোকে খাল বা মরা নদী বলেও উল্লেখ করেছেন অনেকে। রংপুর অঞ্চলে জীববৈচিত্র্য, এখানকার অর্থনীতি, এখানকার কৃষি সবকিছু ধ্বংসের মুখে পড়বে। তোরসা কিংবা জলঢাকা কিংবা ধানসিঁড়ি এই নদীগুলো আমাদের এখানে কিন্তু ওই প্রবাহ নিয়ে বহমান নয়। সেজন্য আমাদের জন্য তিস্তার পানি বন্টন চুক্তিটাই হচ্ছে সবচেয়ে জরুরি। বাংলাদেশে পানি বন্টন নিয়ে মমতার প্রস্তাব বিজেপির এজেন্ডা বলে মন্তব্য করেছেন প্রকৌশলী ইনামুল হক। ভারতকে এই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। এখানে তিস্তার যে পানিটা, এটা তো সিকিম আটকে রাখছে, আর সিকিম হলো ভারত সরকারের ভেতরের একটা রাজ্য, তো সেটা ভারত সরকারকে এটা নিষ্পত্তি করতে হবে। সে সিকিম তো পানি আটকে রাখতে পারে না। আর মমতা তো সিকিমের কথা বলছে না, মমতা যেসব কথাগুলো বলছে এগুলো বিজেপির এজেন্ডা। ওনার একটা দায়িত্বশীল বক্তব্য এটা ওনার হলো না। তিস্তাপাড়ের মানুষের জীবন জীবিকা ও আর্থসামাজিক উন্নয়নে তিস্তা পানির ন্যায্য হিস্যার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তারা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ভারতের নয়াদিল্লি আছেন রিপোর্টার দেবাশিস রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় সফর চলছে ভারতে এবং আজ সেটি তৃতীয় দিন, এবং এই তৃতীয় দিনেও কিন্তু খুব কর্মব্যস্ততার মধ্যেই মোটামুটি দিন অতিবাহিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমরা এর আগে জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে তার দাপ্তরিক কর্মসূচির বাইরে উনি আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতির যে দরগা শরীফ রয়েছে সেই দরগা শরীফ জিয়ারত করেছেন, এবং সেই জিয়ারত করার পর কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি দিল্লিতে ফিরেও আসবেন। দিল্লিতে ফিরে আসার পরে কিন্তু আজ সন্ধ্যায় তার সোনিয়া গান্ধীর সঙ্গে, অর্থাৎ কংগ্রেস সভাপতির সঙ্গে তার একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। কংগ্রেস সভাপতি রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেই সৌজন্য সাক্ষাৎ করবেন, এমনটি আমরা জেনেছি। পাশাপাশি রাষ্ট্রপতি আয়োজিত যে নৈশভোজের আয়োজন, সেখানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকভাবে প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠকের কথাও কিন্তু রয়েছে। এই পুরো ইস্যুটি নিয়ে, অর্থাৎ এবারের যে দ্বিপাক্ষিক সফর এখন পর্যন্ত চলছে, সেই দ্বিপাক্ষিক সফরে কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে আসলে তিস্তা চুক্তি সম্পন্ন না হলেও অন্যান্য যে অভিন্ন নদীগুলো রয়েছে 3-4টি নদী, সেই 3-4টি নদীর পানি বন্টন নিয়ে এক ধরনের কথাবার্তা বা নতুন করে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, যৌথ কমিটি গঠন করা যায় কিনা, এমন বক্তব্য কিন্তু গতকালকে আমরা লক্ষ্য করেছি। মমতা ব্যানার্জির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এমন প্রস্তাবনা দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আসলে জানার জন্য এই মুহূর্তে ভারতের সাপ্তাহিক পত্রিকা মেইন স্ট্রিমের সম্পাদক সুমিত চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। আমরা সুমিত চক্রবর্তীর কাছে কিছুটা জানতে চাইবো যে মমতা ব্যানার্জি বলেছেন যে তিস্তা ছাড়া অন্যান্য নদীগুলোর, তোরসা সহ এই নদীগুলোর জলবন্টন নিয়ে আসলে নতুন করে চিন্তা ভাবনার অবকাশ রয়েছে এবং তিনি এমন প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিস্তা হলো না। তিস্তা আবার বাংলাদেশেও শোনা যাচ্ছে যে বাংলাদেশে আলোচনা হচ্ছে তিস্তা অবাস্তব। সেক্ষেত্রে কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? সত্যি কি এটি অবাস্তব? তিস্তা বাস্তব না অবাস্তব সেটা অন্য বিষয়, কিন্তু ব্যাপার হচ্ছে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলতেন যে বাংলাদেশের সঙ্গে তিস্তার জলবন্টন নিয়ে কোনো চুক্তি হবে না, তাহলে সেটা একটা নেতিবাচক মন্তব্য হতো। উনি কিন্তু সে কথা বলেননি। উনি বলেছেন যে তিস্তা চুক্তি সেটা একটা বিষয়, এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত নদী রয়েছে সেই নদীর জল বন্টনের বিষয়টাও আমরা খতিয়ে দেখতে পারি। তা এটা তো মোটামুটি ভাবে
যে বাইরের একজন যে কোনো লোক বলবেন যেটা নেতিবাচক নয়, এটা ইতিবাচক একটা বক্তব্য। সেই ইতিবাচক বক্তব্যকে অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যারা দেখাতে চাইছেন, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, যে সুসম্পর্ক গড়ে উঠেছে 1971 সালের পর থেকে, সেই সুসম্পর্ককে বিষিয়ে দেওয়া। এটা বহুদিন থেকেই চলছে এবং এই সফরের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রতিভাত হচ্ছে এই ধরনের মন্তব্যের মধ্যে। এর বেশি আমরা কিছু বলতে চাই না। আমার মনে হয় সাধারণভাবে এটা একটা ইতিবাচক মন্তব্য যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছেন, এবং এই ইতিবাচক মন্তব্যকে সেইভাবেই দেখা উচিত। এটা খতিয়ে এই মুহূর্তে যদি আমরা বিচার করি যে না এটা সম্ভব না, এটা অবাস্তব ঘটনা ইত্যাদি, সেটা এখনই বলা উচিত নয়। যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আরো বলিষ্ঠতর করতে চান, তাদের বক্তব্য হওয়া উচিত যে ঠিক আছে উনি এই কথা বলেছেন, এই কথাটা আমরা খতিয়ে দেখব। কিন্তু এর অর্থ এই নয় যে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে কোন রকম জলবন্টন চুক্তি, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, তা কিন্তু নয়। শিরিন, আপনি শুনলেন যে আসলে এটি অবাস্তব নয় এমন বক্তব্য কিন্তু আমরা এপার বাংলা থেকে পেলাম। অর্থাৎ নয়াদিল্লিতে একজন সম্পাদক হিসেবে উনি বললেন যে এটি অবাস্তব নয়, তবে সেটি নিয়ে এখনো ভাবার অবকাশ রয়েছে। আমরা চেষ্টা করব দর্শক, প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় যে ভারত সফর চলছে সেই ভারত সফরের প্রতিটি খুঁটিনাটির দিকে আপনাদেরকে জানানোর। এখন পর্যন্ত ভারত সফরের এই ছিল আমার কাছে সর্বশেষ। শিরিন, কোরীয় উপদ্বীপে বিমানবাহী ও মিসাইল বিধ্বংসী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শনিবারই ইউএসএস বিনসনের নেতৃত্বে মার্কিন নৌবহর সিঙ্গাপুর উপকূল থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যাত্রা করে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, উত্তর কোরিয়াকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া একসঙ্গে কাজ করবে। শনিবার মার্কিন সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের নির্দেশের পরপরই প্রশান্ত মহাসাগরে মোতায়েন মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসন নৌবহর সহ সিঙ্গাপুর থেকে কোরিয়া উপদ্বীপের দিকে যাত্রা শুরু করে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এই অঞ্চলের আশপাশে মার্কিন বাণিজ্যিক জাহাজ ও মিত্রদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বিমানবাহী ও মিসাইল বিধ্বংসী এই রণতরী মোতায়েনের কথা জানায় ইউএস প্যাসিফিক কমান্ড। মাত্র 4 দিনের ব্যবধানে শনিবার দ্বিতীয় দফা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপে মিত্রদের নিরাপত্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন তিনি। যুক্তরাষ্ট্র ও মিত্রদের নিরাপত্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন উদ্যোগের প্রতি আমাদের সমর্থনের কথা জানিয়েছি। উত্তর কোরিয়ার ব্যাপারে চীনের অবস্থান আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি বলেও তাকে অবহিত করা হয়েছে। পিয়ংইয়ং এর যে কোনো হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া একসঙ্গে কাজ করবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকির ব্যাপারে চীনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য না পাওয়া গেলে যুক্তরাষ্ট্র একাই ব্যবস্থা নেবে। জাতিসংঘের নিষেধাজ্ঞা ও অবরোধের পরও একের পর এক পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসা উত্তর কোরিয়া সবশেষ বুধবার একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যা জাপান সাগরে গিয়ে পড়ে। এই অবস্থায় 3 দিনের সফর শেষ করে শনিবার যুক্তরাষ্ট্র ছেড়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার একাধিক বৈঠক হলেও আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন হয়নি। তবে বাণিজ্য বিষয়ে দুই দেশের মতপার্থক্যের বিষয়গুলো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়। অন্যদিকে চীনা পররাষ্ট্র দপ্তর জানায়, ট্রাম্প শি মুখোমুখি বৈঠকে কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা, অর্থনীতি, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানানো হয়। তবে উত্তর কোরিয়া বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বললেও নির্দিষ্ট কোনো অগ্রগতির কথা জানানো হয়নি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। রাশিয়ার উত্তর ককেশাসে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ট্রাফিক পুলিশের 2 সদস্য নিহত হয়েছেন। শনিবার স্থানীয় মালগাবেক যাওয়ার পথে অজ্ঞাত ব্যক্তি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর 2 পুলিশ সদস্যের মৃত্যু হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, রাশিয়ার উত্তরাঞ্চলের উত্তর ককেশাসে পুলিশের ওপর হামলার ঘটনা নতুন কিছু নয়, প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে। কয়েকদিন আগেও সন্ত্রাসীরা 2 ট্রাফিক পুলিশ সদস্যকে হত্যা করে। প্রায় সবগুলো হত্যাকাণ্ডেই আইএস দায় স্বীকার করেছে বলে জানায় গণমাধ্যম।
সুইডেনে লরি নিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক ব্যক্তি ট্রাকটির চালক বলে ধারণা করছে পুলিশ। নাম প্রকাশ না করা হলেও ৩৯ বছর বয়সী উজবেকিস্তানের ওই নাগরিক আগে থেকেই নিরাপত্তা বাহিনীর কাছে পরিচিত ছিল বলে জানানো হয়। শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির পুলিশ কমিশনার ড্যান এলিয়াসন। ঘাতক লরির চালকের আসনের নিচ থেকে সন্দেহজনক একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি বিস্ফোরক জাতীয় কিছু কিনা সে বিষয়ে জানানো হয়নি। ওই হামলার ঘটনায় আর কোনো ব্যক্তি জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গত শুক্রবার স্টকহোমের কুইন স্ট্রিটে লরি নিয়ে হামলায় অন্তত 4 জন নিহত হন, আহত হন আরও 15 জন। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্টেফান লোভভেন। নরওয়ের পুলিশ অসলোর মধ্যাঞ্চল থেকে একটি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। শনিবার এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। শহরের প্রধান পুলিশ স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূর থেকে বিস্ফোরকটি উদ্ধার করা হয়। শুক্রবার নরওয়ের প্রতিবেশী দেশ সুইডেনে লরি হামলায় 4 জন নিহত এবং 15 জন আহত হওয়ার পরদিন এ ঘটনা ঘটল। ইউরোপের সর্বশেষ বিদ্রোহী গোষ্ঠী বাস্কো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ইটিএ তাদের অস্ত্র সমর্পণ করেছে। শনিবার স্পেনের বন্দর নগরী বেয়ান্নের শহরে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ প্রায় 3.5 টন অস্ত্র জমা দেয় বিচ্ছিন্নতাবাদীরা। এর মধ্য দিয়ে বাস্কের 50 বছরের অরাজকতা শেষ হলো বলে মনে করা হচ্ছে। গত অর্ধ শতকে এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা 850 জন নিরীহ মানুষকে হত্যা করেছে। দেশটির সরকার বলছে শুধু অস্ত্র সমর্পণই শেষ নয়, তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 1968 সালে স্বাধীন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার মধ্য দিয়ে প্রকাশ্যে আসে বাস্কো। তাদের সঙ্গে 2011 সালে আত্মসমর্পণের চুক্তি করেছিল সরকার। সবশেষ শনিবার তারা আত্মসমর্পণ শুরু করে। ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় পুলিশের অভিযানে সন্দেহভাজন 6 সন্ত্রাসী নিহত হয়েছে। জাভা পুলিশের মুখপাত্র জানান, সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের থামতে বলে। এ সময় সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ে 6 সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়। এর আগে গত শুক্রবার জামাহ আনসুরাত দৌলা গ্রুপের 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্তরা স্থানীয় পুলিশ স্টেশনে হামলা চালানোর জন্য ভারী অস্ত্রশস্ত্র বহন করছিল। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। ভারতের উত্তরপ্রদেশের জঙ্গলে খোঁজ মিলল বাস্তবের মোগলি। বানরের সঙ্গে বসবাসকারী 8 বছরের শিশুটিকে উদ্ধার করল পুলিশ। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। আফগানিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর এক সেনা সদস্য জঙ্গি হামলায় নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে অভিযান চালানোর সময় শনিবার রাতে ওই সেনা সদস্য নিহত হয়। পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ওই মার্কিন সেনা নিহত হয়। তবে ঠিক কিভাবে তিনি মারা গেছেন সে সম্পর্কে মার্কিন বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। পাকিস্তানি সীমান্তবর্তী আফগানিস্তানের নানগারহার প্রদেশটি এরই মধ্যে আইএসের অভয়ারণ্য বলে পরিচিত হয়ে উঠেছে। ওই সেনা সদস্য নিহত হওয়ার পর আইএসের অবস্থানে বেশ কয়েক দফা বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। আফগানিস্তানে বর্তমানে 8400 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় 2 জঙ্গি নিহত হয়েছে। শনিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বায়দা প্রদেশে একটি জঙ্গিদের গাড়িবহর লক্ষ্য করে মার্কিন সেনাবাহিনী ড্রোন হামলা চালায়। নিহত 2 জন আল কায়দা সংশ্লিষ্ট জাতির জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আল কায়দার সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী AQAPর সদস্যরা ওই প্রদেশের একটি অঞ্চলে যাওয়ার সময় হামলা চালানো হয়। ইয়েমেনে চলতি বছরের 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত 70 দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত হতে যাচ্ছেন। 19 বছর বয়সী তরুণী মালালাকে আগামী সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ পদে নিয়োগ দেবেন। নতুন দায়িত্বের অংশ হিসেবে সমগ্র বিশ্বে নারী শিক্ষা প্রচারে ভূমিকা রাখবেন মালালা। এক বিবৃতিতে গুতেরেস বলেন, মৃত্যুর ঝুঁকির মুখেও নারী, শিশু ও সব মানুষের অধিকারের বিষয়ে অটল থেকেছেন মালালা।
তার এই সাহসী কর্মকাণ্ড বিশ্বের অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে। 2012 সালের অক্টোবরে পাকিস্তানের মিঙ্গোরা এলাকায় বাড়ি ফেরার পথে তালেবান জঙ্গিদের হামলার শিকার হন নারী শিক্ষা আন্দোলনের এই কর্মী। উন্নয়নশীল দেশগুলোয় নারী শিক্ষা প্রকল্পে সহায়তা দিতে গড়ে তোলেন মালালা ফান্ড। নারী শিক্ষা আন্দোলনের প্রতীক মালালা 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। এছাড়াও তার ঝুলিতে রয়েছে সম্মানজনক আরও বেশ কয়েকটি পুরস্কার। ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। শনিবার রাজধানী কারাকাসে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে অংশ নেন কয়েক হাজার বিক্ষোভকারী। এ সময় বিক্ষোভকারীরা বিরোধী দলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলসের 15 বছরের জন্য নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও জল কামান ব্যবহার করে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট পাটকেল ছুড়তে থাকে। এর আগে বৃহস্পতিবার সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে নিহত হন এক বিক্ষোভকারী। আলবেনিয়া থেকে ইতালিতে পাচারের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে গ্রিসের কোস্টগার্ড। এ সময় 7 জনকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার জানায় তারা। এদের মধ্যে 5 জন আলবেনীয় ও 2 জন গ্রিসের নাগরিক। কোস্টগার্ড প্রকাশিত ভিডিওতে দেখা যায় পাচারকারীরা উচ্চ গতিসম্পন্ন নৌযান ব্যবহার করে ইতালির দিকে যাচ্ছিল। পরে ধাওয়া করে পাচারকারীদের আটক করা হয়। কোস্টগার্ড তাদের কাছ থেকে প্রায় 1,500 কেজি মাদকদ্রব্য উদ্ধার করে, যার বাজার মূল্য কয়েক মিলিয়ন ইউরো। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছড়িয়ে পড়া দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। অব্যাহত এ দাবানলে পুড়ে গেছে 150 একরেরও বেশি বনাঞ্চল, যা ওই এলাকার পুরো বনভূমির 30% বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি। এরই মধ্যে প্রাণহানি এড়াতে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে গেল শুক্রবার অরল্যান্ডোতে একটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে পাশের বনাঞ্চল ও ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়লে প্রায় 500 একর বনাঞ্চল পুড়ে যায়। পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবন ধসে অন্তত 6 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। শনিবার দেশটির সুইবোডিজ শহরে 2 তলা বিশিষ্ট ওই ভবনটি ধসে পড়ে। ভবনটিতে প্রায় 18 জন বাসিন্দা বাস করতেন বলে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দমকল বাহিনী। প্রাথমিকভাবে ভবন ধসের কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও গ্যাস বিস্ফোরণের কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করছে উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। রাশিয়ার মস্কোতে 2টি ট্রেনের ধাক্কায় অন্তত 50 জন আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত 16 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্কো থেকে ব্রেস্টগামী ট্রেনের সঙ্গে শহরতলির একটি ট্রেনের সংঘর্ষে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ট্রেনটি আকস্মিকভাবে ব্রেক কষলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ব্রেস্টগামী পাশের ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ট্রেনে 445 জন যাত্রী ছিলেন। ঘটনা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফরেস্ট হিল ব্রিজের উপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে 7 ফুট নিচে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন এক নারী। প্লেসার কাউন্টি পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা থাকা ওই জায়গায় গিয়ে সেলফি তোলার সময় 7 ফুট নিচে একটি ট্রেনের ওপর পড়েন ওই নারী। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। খবর পেয়ে উদ্ধারকর্মীরা তাকে চিকিৎসার জন্য বিমানে হাসপাতালে নেন। পড়ে যাওয়ার ফলে তার বাহুতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে এবং হাড়েও চির ধরেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 730 ফুট উঁচু ব্রিজটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ব্রিজগুলোর একটি। ব্রিজটিতে জনসাধারণের প্রবেশ অবৈধ, এমনকি সেখানে উঠলে গ্রেপ্তার করা হতে পারে বলেও নির্দেশনা রয়েছে। ব্রেকিং নিউজে নিজের স্বামীর মৃত্যুর খবর পড়লেন ভারতের ছত্তিশগড়ের বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সংবাদ পাঠিকা। নিজের আবেগ নিয়ন্ত্রণ করে কঠিন এ কাজ করেন সুপ্রীতি কর নামের ওই IBC 20 চ্যানেলের পাঠিকা। শনিবার সকালে সংবাদ পাঠের সময় রিপোর্টার মহাসমুদ্র জেলার পিথারা এলাকার মারাত্মক সড়ক দুর্ঘটনার খবর জানান।
সড়ক দুর্ঘটনায় গাড়িতে থাকা 5 জনের মধ্যে 3 জনই ঘটনাস্থলে মারা যান, তবে তাদের পরিচয় জানাতে পারেননি। সংবাদ পাঠিকার স্বামীও সেই সময় কোম্পানির গাড়িতে ওই পথে যাওয়ার কথা, তাই তার বুঝতে অসুবিধা হয়নি যে সেখানে তার স্বামী ছিল। সংবাদ পাঠ শেষে কান্নায় ভেঙে পড়েন সুপ্রীতি। দক্ষিণ সুদান থেকে নতুন করে অন্তত 6,000 উদ্বাস্তু উগান্ডায় আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। জেনেভায় সংস্থার মুখপাত্র জানান, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ উগান্ডার উত্তরাঞ্চলীয় লামাও জেলায় আশ্রয় নেয়। উগান্ডা সীমান্তের কাছাকাছি দক্ষিণ সুদানের মাগবি ও ওবো জেলায় দেশটির সেনাবাহিনী এসব এলাকায় বিদ্রোহীদের দমনে গত কয়েকদিন ধরেই অভিযান চালাচ্ছে। বিদ্রোহীদের সমর্থনের অভিযোগে সাধারণ মানুষকেও সেনারা গুলি করে হত্যা করছে বলে জানায় পালিয়ে আসা মানুষেরা। পালাতে পারছে না এমন শিশু, বৃদ্ধ ও অসুস্থদেরও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। উদ্বাস্তু সব মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং প্রতিদিন প্রায় 2,000 মানুষ সীমান্ত পাড়ি দিচ্ছে জানিয়ে জাতিসংঘ জানায়, এসব মানুষের আশ্রয়, খাবার ও জরুরি চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো। দক্ষিণ সুদানে 2013 সালে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত প্রায় 8.5 লাখ শরণার্থী পার্শ্ববর্তী উগান্ডায় আশ্রয় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শ্যাডো ব্রুকার্স নামের হ্যাকিং গ্রুপ নাসার একটি ওয়েবসাইট হ্যাক করেছে। তাদের দাবি, ট্রাম্প তার নির্বাচনী প্রতিজ্ঞা থেকে সরে দাঁড়িয়েছেন। ট্রাম্পকে সতর্ক করতেই তারা এই ওয়েবসাইট হ্যাক করেছে। গত আগস্টে নাসার একটি সমীকরণের সাইট হ্যাক করে শ্যাডো ব্রুকার্স আলোচনায় আসে। প্রায় 9 মাস পর শনিবার আবারও তারা নাসার সাইট হ্যাক করল। হ্যাকিং এর এই ঘটনায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন টুইটারে নাসার উদ্দেশ্যে বলেন, নাসার উচিত কোথায়, কিভাবে, কি হলো খুঁজে বের করা। যদি তারা খুঁজে বের করতে না পারে তাহলে এটা আরেকটা স্ক্যান্ডাল বলেও মন্তব্য করেন স্নোডেন। একই বিষয়ে উইকিলিক্সও টুইট করে মার্কিন প্রেসিডেন্টের ওপর হ্যাকারদের নাখোশ হওয়ার বিষয়টি উল্লেখ করে। মার্কিন রক অ্যান্ড রোল কিংবদন্তি চাক বেরিকে সমাহিত করা হবে তার নিজ শহর মিজৌরির সেন্ট লুইসে। রোববার তার শেষকৃত্যানুষ্ঠান হবে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় সাধারণ মানুষকে শেষবারের মতো তাদের প্রিয় শিল্পীকে দেখার সুযোগ দেওয়া হবে। দুপুর 1টায় পরিবার এবং সঙ্গীত জগতের বন্ধুরা আলাদাভাবে চাক বেরিকে দেখার সুযোগ পাবেন। অবশেষে বেলা 3:15টায় চাক বেরিকে সমাহিত করার প্রক্রিয়া শুরু হবে। গত 18 মার্চ মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট চার্লসে নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 90 বছর। প্রায় 70 বছরের ক্যারিয়ারে অসংখ্য ক্লাসিক গানের জনক এই গুণী শিল্পী। এর মধ্যে অন্যতম রোল ওভার বিথোভেন এবং জনি বি গুড। চাক বেরি 1984 সালে গ্র্যামির আজীবন সম্মাননা পান। এছাড়াও 1986 সালে প্রথম শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন রক অ্যান্ড রোল হল অব ফেম তালিকায়। ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচ এলাকার জঙ্গল থেকে 8 বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মেয়ে শিশুটি জঙ্গলে বানরের সঙ্গে বসবাস করত বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের সময় শিশুটি বানরের সঙ্গে খেলছিল, এমনকি তাকে আনার সময় বানরের দল শিশুটিকে ছিনিয়ে নিতে উদ্ধারকারীদের ওপর হামলে পড়ে। উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, মেয়েটি কারো ভাষা বোঝে না, বানরের মতো কিচিরমিচির শব্দ করে, মানুষ দেখলে ভয় পায়। মেয়েটি বনের মধ্যে কতদিন ধরে বসবাস করছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। সে অপুষ্টিতে ভুগছিল এবং শরীরের কয়েক জায়গায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। অনেকেই শিশুটিকে রুডিয়ার্ড কিপলিং এর সারা জাগানো উপন্যাস দ্য জঙ্গল বুক এর প্রধান চরিত্র মোগলির সঙ্গে তুলনা করছে। আন্তর্জাতিক সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মিশরের দক্ষিণাঞ্চলে গির্জায় বোমা হামলা, নিহত অন্তত 21, আহত অর্ধশত। সিরীয় সরকারকে সব ধরনের সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা রাশিয়া ও ইরানের। প্রেসিডেন্ট আসাদের পদত্যাগ ছাড়া শান্তি ফেরানো অসম্ভব, মন্তব্য যুক্তরাষ্ট্রের। এবং তিস্তা সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব মমতার। যৌথ অন্যান্য নদীর পানি বণ্টনের বিষয়ে ভেবে দেখার পরামর্শ। প্রস্তাব অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন, মন্তব্য বিশেষজ্ঞদের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গেই থাকুন সময়।